নবম শ্রেণীর বাংলা বিষয়ে শিক্ষার্থীদের এর আগের ক্লাসে বলেছিলাম যে খেয়া কবিতাটা পড়ানোর কথা। ছাত্রদের অনুরোধে আমি খেয়া কবিতাটা শুরু করছি আজ। দাম গল্প যখন পড়িয়েছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম এরপর তোমরা কোনটা পড়বে। ছেলেরা বলেছিল স্যার খেয়া কবিতাটা পড়াবেন, সেই জন্যেই খেয়া কবিতাটা শুরু করছে আজ। বইটা দেখবে, আমি প্রতিদিনই বলি ক্লাসের সময় বইটা সামনে রাখবে। কবিতা বা গল্প যাই পড়ানো হোক না কেন ওটা লাইন বাই লাইন দেখবে, আমি পড়াবো, মানে বলবো, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। খেয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি রবীন্দ্রনাথ যেসব কাব্যগ্রন্থ লিখেছিলেন তার শেষ বয়সের জীবনের শেষ পর্যায়ের কাব্যগ্রন্থগুলি একটু অন্য ধরনের, অন্য রকমের, আধ্যাত্মিক ভাবের। শেষ পর্যায়ের কাব্যগ্রন্থগুলির মধ্যে হচ্ছে চিত্রা, চৈতালি, খনিকা, সোনার তরী, মহুয়া, পূরবী, শেষ সপ্তক, খেয়া। এই কাব্যগ্রন্থগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ পর্যায়ে 70 বছর বয়স যখন, তখন তিনি এই কাব্যগুলো লিখছেন। সুতরাং পৃথিবীর যাবতীয় যত সব এই রঙ্গমঞ্চ সব দেখার পর তার একটা অনুভূতি হয়েছে, তিনি কবি জীবনে একটা উপলব্ধি করেছেন। জীবন দর্শন, এই খেয়া কাব্যগ্রন্থ সেই জীবন দর্শনের একটা উদাহরণ। রবীন্দ্রনাথের জীবন দর্শনমূলক কাব্য খেয়া, সোনার তরী, চিত্রা, চৈতালি, খনিকা, পূরবী, বাজে পূরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বীণ, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা, জীবন সূর্য পাটে বসেছে, অস্তমিত হতে আর বেশি সময় নেই। কবি উপলব্ধি করছেন এই পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে পরপারে যেতে হবে, এটাই চিরন্তন, এটাই স্বাভাবিক, এটাই আমাদের জীবনের শেষ পরিণতি। সূতিকাগারে আমাদের জন্ম, শ্মশান ঘাটে আমাদের যাত্রা শেষ। মাঝখানের এই কর্মপ্রবাহ, এটার নামে জীবন প্রবাহ। কবি রবীন্দ্রনাথ এই খেয়া কাব্যের একটা উল্লেখযোগ্য কবিতা লিখেছেন, যেটা আমাদের পাঠ্য কবিতা খেয়া। প্রশ্ন যদি আসে খেয়া কবিতাটি কোন কাব্যের অন্তর্গত, খেয়া কবিতাটি খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। রবীন্দ্রনাথের শেষ পর্যায়ের কাব্য খেয়া, রবীন্দ্রনাথের জীবনের শেষ পর্যায়। প্রথম জীবনে যেগুলো লিখেছিলেন, মধ্য বয়সে যেটা লিখেছিলেন, শেষ সময়ে প্রৌঢ় বয়সে এই কাব্যগুলো লিখে তিনি একটা অন্যরকম আস্বাদন পাঠক পাঠীদের কাছে দিতে চেয়েছেন। কবিতাটি মানে খেয়া কবিতাটি দেখো, জীবন দর্শনমূলক কবিতা। জীবন দর্শনমূলক, জীবনটাকে কিভাবে আমরা দেখছি, কবি কিভাবে দেখেছেন। এই কবিতার রূপকধর্মী কবিতা খেয়া, রূপকধর্মী। একটা খেয়া, একটা জীবন একটা তরী, জীবন তরী, একটা নৌকো, একটা মাঝি নৌকো পারাপার করছেন। সেইটাকে রূপকের মাধ্যমে কবি জীবন দর্শনটাকে ব্যক্ত করেছেন এই খেয়া কবিতার মাধ্যমে। কবিতাটা পড়ার সময় আমি আলোচনা করব। খেয়া এখানে জীবন তরী, নৌকো, তরী মানে নৌকো, মাঝি এখানে মন মাঝি, যিনি খেয়া পারাপার করেন, যাত্রীদের এপার থেকে ওপাশে নিয়ে যান, আবার ওপার থেকে এপারে নামিয়ে আনেন। এইটা হচ্ছে মন মাঝি মানে ঈশ্বর, ভগবান, অলমাইটি গড। নৌকার যাত্রী এখানের মানুষ, মানব মানবী। এ ঘর পৃথিবী, ও ঘর স্বর্গ, যেটাকে আমরা পরলোক বলি। এটাকে বলছি ইহলোক, এটাকে বলছি পরলোক। এরপর এই যে দেখা যাচ্ছে খেয়া পারাপার করছেন যিনি, তিনি ঈশ্বর। যিনি যাত্রীদের পারাপার করছেন তিনি ভগবান। জন্ম মৃত্যুর চিরন্তন খেলা অবিরামভাবে চলছে, চিরন্তন খেলা।
এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, আসা যাওয়া। অন্য একটা কবিতায় পড়েছিলাম, পিতা পিতামহ মরে পুত্র পৌত্র বাস করে। পিতা বাবা, পিতামহ ঠাকুরদা, গ্র্যান্ডফাদার, এরা একদিন মারা যাবেই, এটাই চিরন্তন নিয়ম। গাছের পাতা শুকনো হলে ঝরে যায়, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয়। কৈশোরের কিশলয়, এই কিশলয়টা, কিশলয় মানে কচি পাতা, একদিন পর্ণ পরিণত পাতা হবে। পাতা যখন কচি থাকে তখন দেখবে বেশ নরম মোলায়েম, হাত দিলে বুঝতে পারবে। সেই পাতাটাই কিছুদিন পর যখন মোটা হয়ে যায়, হাত দিলে বোঝা যায়, তারপরে কিছুদিন বিবর্ণ হয়ে গাছ থেকে খসে পড়ে, তার মৃত্যু হয়। এখানে আমরা দেখব এই যে চিরন্তন খেলা চলছে, আসা আগমন মানে জন্ম, যাওয়া মৃত্যু, পরলোকে চলে যাওয়া। পিতা পিতামহ মরে পুত্র পৌত্র বাস করে। পুত্র সন্তান ছেলে, পৌত্র গ্র্যান্ডসন। দাদু মারা না গেলে নাতিটা হামাগুড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে সেই ঘরে পদচারণা করবে না। সমস্ত দাদুরাই যদি চিরকালের মতো জীবিত থাকে এই পৃথিবীতে, তাহলে পৃথিবীতে ওই নাতির আসার জায়গা থাকবে না। আমাদের বিদ্যাপীঠে যদি দ্বাদশ শ্রেণীর ছাত্ররা পরীক্ষা দিয়ে না বেরিয়ে যায়, সিক্সের ছেলেদের থাকার জায়গা থাকবে না। দশম শ্রেণীর ছাত্ররা পেরিয়ে যায়, তবে সিক্সের ছাত্ররা আসে। এটাই আসা, এটাই যাওয়া, কারণ একসাথে যদি থেকে যায় এটার সম্ভাবনা কম। কারণ এই এক জায়গাতেই সবাই এলো আর কেউ গেল না, এটা হবে না। এটাই চিরন্তন সত্য, এটাই ধ্রুব সত্য, এটাই ইউনিভার্সাল ট্রুথ। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, মাইকেলের বিখ্যাত উক্তি। আমরা যখন জন্ম নিয়েছি মৃত্যু অনিবার্য, তবে দুঃখ কখন হয়? যখন আমাদের অকাল মৃত্যু হয়, দুর্ঘটনাজনিত মৃত্যু হয়, বয়সের পরিণতি বয়সের আগেই যখন আমরা মারা যাই, তখনই আমাদের দুঃখ নেমে আসে। রবীন্দ্রনাথ কি বললেন খেয়া কাব্যে? এই চিরন্তন সত্যটাকে তিনি উপলব্ধি করলেন। কোন চিরন্তন সত্য? জন্ম যেমন সত্য, মৃত্যু তেমনি সত্য। এই জন্ম মৃত্যু চিরন্তন খেলা অবিরামভাবে চলছে। জন্ম মৃত্যু, জন্ম আসা, মৃত্যু যাওয়া। নৌকা খেয়া যে চালাচ্ছে নৌকার মাধ্যমে যাওয়া আসা, এই যে জীবন নদী, এই প্রবাহ এটা চলছে। এপারের যাত্রীরা খেয়ার মাধ্যমে এপারে আসছে, এপারে থেকে এপারে যাচ্ছে। তার মানে এইখানে যদি জন্ম মানে আসা, এইখানে হবে মৃত্যু, এইখানে যাওয়া। আবার এই ঘর থেকে এই ঘরে আসা, শুধু জন্মই নয়, শুধু মৃত্যুই নয়, জন্ম আর মৃত্যু সার্কেল ঘুরছে। এইটা চাকার মতো ঘুরছে। এবং কেমনভাবে ঘুরছে? অবিরাম গতিতে। অবিরাম গতি, এর থামা নেই, বিরাম নেই। এই খেলা চিরদিন চলে নদী স্রোতে, চিরন্তন খেলা। এই খেলাটাই কবি রূপকধর্মী কবিতা খেয়ার মাধ্যমে ব্যক্ত করেছেন। আমরা কবিতাটায় আসছি, কবিতাটা পড়ব। খুব সোজা, একটু ভালোভাবে যদি বুঝতে পারি, একটু ভালোভাবে যদি দেখি, একটু মন দিয়ে যদি শুনি, একটু মনোযোগ দিয়ে যদি লিখি পরীক্ষার খাতায়, তাহলে আশা করি কোনো উত্তর ভুল হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং কবিতাটা পড়ানোর সময় আমি পড়ছি, মানেটা বলবো, তোমরা ভালো করে দেখে নিও। জীবন দর্শনমূলক কবিতা, কবিতাটার নাম হচ্ছে খেয়া। দেখো, যাদের বই আছে, আমি পড়াবার সময় বলেছিলাম বইটা সামনে রাখবে, কবিতাটা সামনে রাখবে, এরপর দেখে নাও। প্রথম দুটো লাইন কি আছে? খেয়া নৌকা পারাপার, পারাপার এপার থেকে ওপার, মানে এই পার থেকে ওই পারে, নদীর এপার নদীর ওই পার, আবার এপার থেকে ওপার। এই যে এই অবিরাম গতি এইটা চলছে। কেউ এখান থেকে এখানে যাচ্ছে, কেউ এখান থেকে এখানে আসছে। এটা অবিরাম গতিতে চলছে, চিরন্তন, থামেনি, একইভাবে চলছে। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে,
মাছ ধরার নৌকো নয়, জাল, যাত্রী বোঝাই করা নৌকো, এ পাশ থেকে ও পাশে যাওয়া। জীবন নদীতে একদল যাত্রী এ পাশে এলো, একদল ওপারে গেল, আবার ওপার থেকে এখানে এলো, জন্ম, এখান থেকে ওপারে গেল, মৃত্যু। এই জন্ম মৃত্যুর যে অবিরাম খেলা, চিরন্তন খেলা, চিরায়ত খেলা, এই খেলাটা চলছে, কবি এটা উপলব্ধি করছেন। এটা জীবন দর্শনমূলক কবিতা। কেহ যায় ঘরে, আমি প্রথমে বলেছিলাম কেহ যায় ঘরে, এই ঘর, ঘরে পরপারে, মৃত্যুতে, এটা মরণের ঘরে, মৃত্যুর ঘরে, এটাকে আমরা যাই নাম দিয়েছি, এটাকে কখনো বলি স্বর্গ, কোনোটাকে বলি পরলোক, এটাকে বলি ইহলোক, পৃথিবী। এই ঘর, কেহ যায় ঘরে, ওখানে যাচ্ছে, কেহ আসে ঘর হতে, আবার জন্ম হয়। এই জন্ম মৃত্যুর চিরন্তন লীলাটিকে কবি জীবন দর্শনের মাধ্যমে, রূপকের মাধ্যমে কবিতাটি ব্যক্ত করেছেন। কবিতার প্রথম লাইন মন দিয়ে শুনবে, কেহ যায় ঘরে দিয়ে একটা কমা দেওয়া আছে, কেহ আসে ঘর হতে। এই যে এইখানে যদি গ্র্যান্ডফাদার 90 বছরে মারা গেল, এইখানে নবজাতক জন্ম নিবে, নবজাতক নিউবর্ন বেবি এইখানে এলো, আর এইখানে জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, 90-95 বছরের লোক, জীর্ণ শীর্ণ স্থবির চলে গেছে। এই নবজাতকের জন্ম কখন হয়? যখন এই বৃদ্ধের মৃত্যু, তারপরে এই যে ইনি গেলেন, অন্য একজন এলো। এই যে যাতায়াত, যাওয়া আসা, এইটার নাম হচ্ছে জন্ম আর মৃত্যুর রহস্যময় খেলা। এইটাকে এই কবি রবীন্দ্রনাথ, দার্শনিক কবি রবীন্দ্রনাথ, তিনি উপলব্ধি করলেন। এইখানে কবি রবীন্দ্রনাথ প্রকৃতির কবি নন, এই কবি রবীন্দ্রনাথ এখানে দার্শনিক কবি রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ জীবন দর্শনটাকে উপলব্ধি করেছেন। আর কি বলছেন? দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। আমরা যখন এখানে থাকি, একটা গ্রাম অন্য একটা গ্রাম, এই গ্রামের লোক ওই গ্রামের লোকদের সাথে পরিচিতি থাকে, প্রত্যেকের সাথে আত্মীয় অনাত্মীয় পথের পরিচয়, আমরা সবাই নিজেদের পরিচয়ের মধ্যে বাঁধা থাকি। আনাগোনা জানাশোনা হয়, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। রাত্রিতে নিজের ঘরে কাজে ঘুমোই, নিজের ঘরে থাকি, কিন্তু সারাদিন আমরা কর্মজীবনটাকে, কর্মপ্রবাহ, এটা আমরা কাজ করি। প্রত্যেকের সাথে পরিচয়, নিজের ঘরে তো থাকবে না, বাইরে যেতে হবে, সবার সাথে পরিচয় হবে, সবার সাথে কাজকর্ম হবে, নিত্য নতুনভাবে সবার সাথে পরিচয় হবে। আজকে যিনি অপরিচিত ছিলেন, আগামীকাল তিনি হবেন পরিচিত, তারপরে দিনে আরও পরিচিত। তুমি যখন ছোট ছিলে, তোমাকে বাবা মা আত্মীয় পরিজন ছাড়া কেউ জানতো না। তুমি যখন বড় হলে, পাড়া প্রতিবেশীরা জানলো, আবার বড় হলে স্কুলে সবাই জানলো, আবার বড় হলে অনেকেই জানলো। সুতরাং আমাদের পরিচিতির সীমানাটা বয়সের সাথে সাথে বাড়ে, সীমানাটা বেড়ে যায়, পরিচিতির সীমানা। এখানে কি হচ্ছে? সকাল থেকে সন্ধ্যা আনাগোনা করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত হয় মানুষের। লাইনটা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীতে কত দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে বিরোধ, দ্বন্দ্ব মানে লড়াই, দ্বন্দ্ব মানে বিবাদ, দ্বন্দ্ব মানে যুদ্ধ, দ্বন্দ্ব মানে ঝগড়া, দ্বন্দ্ব। আরেকটা দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন, দ্বন্দ্ব সমাস, দুটোকে মিলিয়ে দিচ্ছে। এখানে দ্বন্দ্ব মানে হচ্ছে বিরোধ, দ্বন্দ্ব মানে লড়াই, দ্বন্দ্ব মানে ঝগড়া। এই যে পৃথিবীতে কত দ্বন্দ্ব, সাম্রাজ্য নিয়ে দ্বন্দ্ব, জমিন নিয়ে দ্বন্দ্ব, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, নিজেদের স্বার্থ পূরণ না হলে দ্বন্দ্ব, ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই, টাকার নিয়ে লড়াই, গদির নিয়ে লড়াই, সম্পত্তির নিয়ে লড়াই, অনেক কিছু গোলমাল আমাদের থেকে থাকে। এটাকে কি বলছেন কবি? পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে দ্বন্দ্ব চলছে। রাজায় রাজায় যুদ্ধ, রাজার সাথে প্রজার যুদ্ধ, সুতরাং মানুষের সাথে মানুষের যুদ্ধ। এটাই আজ কি কত সর্বনাশ, এই দ্বন্দ্বই, এই ঝগড়াই এ আমাদের সব কিছুকে নাশ করে দেয়, সব কিছু বিনাশ করে। সর্বনাশ,
সব নাশ করে দেয়, যে বিনাশ করে দেয় তাকে বলে সর্বনাশ। এই দ্বন্দ্বর জন্যে, এই লড়াইয়ের জন্যে, এই যুদ্ধর জন্যেই আমাদের সব কিছু বিনাশ হয়ে যায়, সব কিছু নাশ হয়ে যায়। আমাদের জীবনের, মানব সভ্যতার জীবনে আমরা সর্বনাশ ডেকে আনি। লাইনটা আরেকবার দেখো। পৃথিবীতে কত দ্বন্দ্ব, পৃথিবীতে মানুষের সাথে মানুষের লড়াই, একটা দেশের সাথে অন্য দেশের লড়াই, একটা জাতের সাথে অন্য জাতের লড়াই, একটা সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়ের লড়াই, শুধু এটা লেগেই আছে এই পৃথিবীতে। আমরা মৃত্যুর কথা ভুলেই যাই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা চলে যেতে পারি। অথচ যতদিন আমরা পৃথিবীতে থাকব, লাভ, লোভ, স্বার্থ এই নিয়ে আমরা ব্যস্ত থাকি, এই নিয়ে লড়াই। কি হলো লাইনটা দেখো, নূতন নূতন কত গড়ে ইতিহাস। ইতিহাস কি করে? ইতিহাস কাকে বলবো? ইতিহাস অতীতের বিশেষ ঘটনা। ইতিহাস ইতিহাস সবসময় অতীতের কথা বলে। হিস্ট্রি ইজ দ্য ফার্স্ট অফ হিউম্যান বিং। হিস্ট্রি ইজ এ রেকর্ড অফ হিউম্যান সিভিলাইজেশন। হিস্ট্রি ইজ দ্য রেকর্ড অফ হিউম্যান সিভিলাইজেশন। মানব সভ্যতার ক্রমবিকাশের নাম ইতিহাস। ইতিহাস অতীতের কথা বলে। সিন্ধু সভ্যতা কেমন ছিল আজকে আমরা বই পড়ে জানি। সুতরাং এই ইতিহাস গড়ে, ইতিহাস রচনা করে কে? লাইনটা ভালো করে দেখো, নূতন নূতন কত গড়ে ইতিহাস। অনেক সাম্রাজ্য এই পৃথিবীকে ধ্বংস হলো, অনেক সাম্রাজ্য নতুন স্থাপিত হলো, অনেক শহর গড়ে উঠল, অনেক কলকারখানা নিয়ে নতুন সভ্যতার বিকাশ হলো, অনেক নদীতে বাঁধ ডেকে নিয়ে তার সংস্কার করা হলো। সেই চেহারাটাই পাল্টে গেল। এরপর কি হবে? লাইনটা ভালো করে দেখো কি বলছি। কত গড়ে ইতিহাস দিয়ে একটা হাইফেন দেওয়া আছে। ইতিহাস তৈরি করছে মানুষ। মানব সভ্যতার ক্রমবিকাশের নাম ইতিহাস। এগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর কি হবে? রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে। লাইনটা দেখো, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। এটা ব্যাখ্যা, এটা সপ্রসঙ্গ ব্যাখ্যা আছে। ব্যাখ্যা লিখতে বলবে, উদ্ধৃতি, প্রসঙ্গ, আলোচনা, এই দুটো লাইন ব্যাখ্যার লাইন। দুটো লাইন কি? রক্ত প্রবাহের মাঝে, এই যে রক্তাক্ত বিপ্লব, এই যে রক্ত নিয়ে খেলা, একজন সাম্রাজ্য অন্য সাম্রাজ্যকে, তখন একটা দেশ যখন অন্য দেশকে আক্রমণ করবে, রক্তাক্ত হয়, মানুষ মারা যায়, কেউ হয় আহত, কেউ হয় নিহত, কিছু উন্ডেড হবে, কিছু মারা যাবে, দুপক্ষেরই। সুতরাং এই রক্তাক্ত কাহিনী যেটা নতুন সভ্যতার সূচনা করে, সেইটা কি বলছে? রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে। ফ্যান যখন উঠে না, এই ফেনাটা হচ্ছে জল নয়, জলটাকে বেশি ঘেঁটে দিলে এখানে ফেনা হয়। এইটা কিছু নেই, জলটা আছে বলেই, রক্তটা আছে বলে এই ফেনাটা দেখা যায়। ফেনাটা কিছু নেই, উপরি অংশ। এইটা নিয়ে আমরা সব মাতোয়ারা হয়ে থাকি। আমরা আসল জিনিসের জন্য লড়াই করি না, আসল জিনিসের জন্য যুদ্ধ করি না, আসল জিনিসের জন্য মারামারি করি না। মানব সভ্যতার ক্রমবিকাশের সব থেকে গভীরতম যে দিক, সব থেকে উল্লেখযোগ্য দিক, সেটা নিয়ে আমরা কখনোই উদ্যোগী হইনি। শুধুমাত্র অন্য এক দেশ অন্য দেশের সাথে লড়াই। এই দেশ অস্ত্র কিনছে, ওই দেশ অস্ত্র বানাচ্ছে, ওই দেশ তৈরি করছে, সুযোগ পেলেই ওই দেশের কত অংশ আমরা নিব। এই নিয়ে শুরু হচ্ছে হানাহানি, কাটাকাটি, মারামারি, দলাদলি, যুদ্ধ, বিগ্রহ, এটা চলবে। কবি রবীন্দ্রনাথ কি বললেন? লাইনটা দেখো, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট, সোনাটা এখানে গর্বের প্রতীক। সোনার মুকুট কোনো ভিখারি পড়ে না। সোনার মুকুট, লাইনটা ভালো করে দেখবে, সোনার মুকুট যারা রাজা তারা পরে, যারা ধনী তারা পরে, যাদের প্রচুর সম্পদ তারা পরে। সুতরাং এই সোনার মুকুট কত ফুটে আর টুটে। কালের প্রবাহে যে একদিন রাজা ছিল তারও নামটা মুছে যাবে। কালের স্রোত সময়ের সাথে সাথে মুছে যায়। যদি তারা মহৎ কাজ না করে, ইতিহাস থেকে তাদের নাম থাকবে না।
ফুটে আর টুটে। আজকে যে রাজা ছিল অন্য একজন সেই রাজাকে পরাস্ত করে নিজে হয়ে গেল রাজা, আগে যিনি রাজা ছিলেন তিনি হলেন প্রজা। ফুটে আর টুটে নষ্ট হয়ে যায়, নিজেই নষ্ট করে কিংবা অন্যকেও নষ্ট করে দেয়, দুটোই নষ্ট হওয়া, সর্বনাশ। সভ্যতা নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল। হলাহল মানে বিষ, হলাহল পয়জন, বিষ, হলাহল। আর তারপরেরটা যে তার বিপরীত শব্দ, উঠে কত সুধা। সুধা মানে অমৃত, সুধা এটা হচ্ছে অমৃত, যা আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। কবি কি বলছেন? উঠে কত হলাহল, উঠে কত সুধা। এই কীর্তির মাধ্যমে, এই লড়াইয়ের মাধ্যমে, এই ইতিহাস রচনার মাধ্যমে যারা মহৎ তারা কি করে? অমৃত ছড়িয়ে যায়। আর যারা দুষ্ট প্রকৃতির, যারা বোমা তৈরি করে, যারা অন্যের ক্ষতি সাধন করে, যারা মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তারাই হলাহল বিষ নিয়ে আসে। সুতরাং আমরা দেখব এইখানে উঠে কত হলাহল মানে বিষ, উঠে কত সুধা অমৃত। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। পরপর দুটো গ্রাম পাশাপাশি চেয়ে আছে, দেখছে। এই দুটো গ্রামের মধ্যে পরিচিত নেই, আজকে আছে আগামীকাল নামও থাকতে পারে। আজকে যে লোকটার সাথে আমার পরিচয়, আগামী দিনে পরিচয় শেষ, মানে তিনি হয়তো চলে যাবেন, আমি থেকে যাব, কিংবা আমি চলে যাব, তিনি থাকবেন। শেষ দুটো লাইন ব্যাখ্যা, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, এই কর্মপ্রবাহ, এই জীবন প্রবাহ, এই জন্ম মৃত্যু, এই আসা যাওয়া, এটা চিরন্তন খেলা, চিরন্তন ছবি, এটা হচ্ছে চিরন্তন সত্য, ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এটা কি? চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেউ পরপারে যাচ্ছে, কেউ আসে ঘর হতে, কেউ আবার এই পৃথিবীতে জন্ম নিচ্ছে। এরপরের ক্লাসে আসবো, ভালো থেকো।